বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাদ্দিন ফরিদ। আমি আছি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা সহ 13 জেলায় গত 24 ঘন্টায় 128 জনের মৃত্যু। লকডাউনেও দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। কঠোর লকডাউনের চতুর্থ দিনে সড়কে বেড়েছে যান ও মানুষের চলাচল, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা উত্তরে 40 ভাগ পরিচ্ছন্নতা কর্মী কাজে না গিয়ে বেতন নেওয়ার অভিযোগ। বকরা পান পরিদর্শক ও দলনেতারা। বছরে লোপাট 18 কোটি টাকা। সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানের জলাবদ্ধতা। কুড়িগ্রামে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে প্লাবিত 30টি গ্রাম। কোপা আমেরিকার ইকুয়েডরকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে সেমিতে আর্জেন্টিনা। ফাইনালের পথে মেসিদের বাধা কলম্বিয়া। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা, যশোর সহ 13 জেলায় গত 24 ঘন্টায় 128 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 66 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 62 জন। সংক্রমণ অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ায় বিভিন্ন জেলায় বাড়ানো হচ্ছে চিকিৎসা সুবিধা। তবে সংক্রমণ কমাতে সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল একজন ছিলেন করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে গত এক সপ্তাহে এই হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছেন 115 জন, যার মধ্যে 69 জনই উপসর্গ নিয়ে। গ্রামে কিন্তু এখন প্রত্যেক ঘরে ঘরে করোনা আক্রান্ত মানুষ আছে। তো এখন এরা গ্রামে গঞ্জে যেহেতু সচেতনতার অভাব আছে, আগে সচেতনতা তৈরি হয় না, যেমন শহরে একটা সচেতনতা তৈরি হয়েছে, এটা কিন্তু গ্রামে তৈরি হয়নি, এটা এখন তৈরি হচ্ছে। তো আমার মনে হচ্ছে আস্তে আস্তে করে আমরা যদিও ইনশাল্লাহ রোগী কমবে। উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে যশোরেও। 24 ঘন্টায় সর্বোচ্চ 17 জনের মধ্যে 10 জনই মারা গেছেন উপসর্গ নিয়ে। কুষ্টিয়ায় করোনায় 5 ও উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে 8 জনের মধ্যে 6 জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া টাঙ্গাইলের করোনা ইউনিটে 24 ঘন্টায় 11 জন মারা গেছেন, যাদের মধ্যে 7 জনই উপসর্গ নিয়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ 3 হাসপাতালে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 34%। খুলনা মেডিকেলে 130 শয্যার বিপরীতে 197 জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে শনিবার থেকে চালু হওয়া শহীদ শেখ আবু নাসির বিশেষায়িত হাসপাতালের 45 শয্যায় ভর্তি আছে 24 রোগী। আমাদের দৃঢ় বিশ্বাস, যদি লকডাউনটা সত্যিকার কার্যকর হয়, সব কঠোর যেটা বিধিনিষেধ মানা হয়, তাহলে লকডাউনের পরবর্তীতে আমরা এই রেজাল্টটা পাবো। নাটোর সদর হাসপাতালে 50 শয্যার বিপরীতে রোগী ভর্তি 81 জন। বাগেরহাটে শনাক্তের হার গতকালের তুলনায় 22% বেড়ে দাঁড়িয়েছে 46%। যারা অসচেতন তারা ভাবছে যে হ্যাঁ, আমার যদি এখন জানাজানি হয়ে যায় যে আমার করোনা হবে, তাহলে 14 দিন আমাকে ঘরে বসে থাকতে হবে। তারা কিন্তু একেবারেই শেষ মুহূর্তেই আমাদের কাছে আসছেন এবং প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসে। তাদেরকে কিন্তু দেখা যায় কি যে আমরা চিকিৎসা সেবা দিয়েও তাদেরকে আমরা সুস্থ করতে পারছি না। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহে 11, ঠাকুরগাঁয়ে 7, ফরিদপুরে 7, চট্টগ্রামে 6 ও বগুড়ায় 5 জনের মৃত্যু হয়েছে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালগুলোতেও ভিড় করছে করোনা রোগীরা। ফাঁকা নেই বেশিরভাগ হাসপাতালের আইসিইউ বেড। এ নিয়ে আরও জানাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, রাজধানীর করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন এবং সেগুলো হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা কেমন? অক্সিজেন সরবরাহ সব ঠিক আছে কিনা? আমি সকাল থেকে কিন্তু রাজধানীর যে হসপিটালগুলো কোভিড ডেডিকেটেড এবং সাধারণ রোগীর পাশাপাশি যারা কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে থাকছেন, বেশ কয়েকটা হসপিটালে গিয়েছি। এখন আমি আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে। আমি কিছুক্ষণ আগে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু বলছিলেন যে শুধু আজকে তাদের এখানে রোগী ভর্তি হয়েছে 23 জন, যেটা গতকাল ছিল 35 জনের মতো। কিন্তু একটু কম্পেয়ার করলে তারা নিজেরাই বলছে যে আজ থেকে 20 দিন 25 দিন আগে কিন্তু এই রোগীর সংখ্যাটা 5-এর ওপরে কখনো উঠতো না, অর্থাৎ 5 জনের বেশি রোগী ভর্তি হতো না এবং রোগীর সংখ্যাটা ছিল সবসময় 70 থেকে 75-এর ঘরে। সেখানে কিন্তু এখানে এখন রোগী ভর্তি আছে 196 জন। আমি বাইরের চিত্রটা যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে কোভিডের পাশাপাশি কিন্তু নন কোভিড রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই বাইরের যে আমরা প্রথম যখন করোনা সংক্রমিত হয়েছিল কিংবা করোনার প্রকোপ বেড়েছিল, তখন যেরকম ছুটোছুটি দেখেছি সেই ছুটোছুটিটা কিন্তু নেই। কিন্তু ভেতরের চিত্রটা কিন্তু আসলে
খুব একটা স্বস্তিদায়ক না, কারণ ভেতরে কিন্তু প্রতিদিনই শুধু এই হসপিটাল না, আমরা যে কয়টি হসপিটালে গিয়েছি অর্থাৎ রাজধানীতে যে কয়টি হসপিটালে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে প্রত্যেকটি হসপিটালের কর্তৃপক্ষই বলছেন যে রিসেন্ট বিগত 2 সপ্তাহ হলো রোগী ভর্তির সংখ্যা অনেক বেড়েছে, অর্থাৎ 20 থেকে 25 জনের অ্যাভারেজে রোগী ভর্তি হচ্ছে, যেটা কিছুদিন আগেও ছিল কিন্তু 5 থেকে 6-এর ঘরে। তবে একটা বিষয় স্বস্তির যে অক্সিজেনের বাইরের ডিস্ট্রিক্টগুলোতে কিংবা বিভাগীয় শহরগুলোতে আমরা যেটা দেখছি কিছু কিছু জায়গায় যে অক্সিজেনের সংকট, সেটা কিন্তু রাজধানীর যে হসপিটালগুলোতে আছে সেগুলোতে কিন্তু অক্সিজেনের সংকট নেই। যদিও এখানকার বেশিরভাগ আইসিইউ, এইসব হসপিটাল বেশিরভাগ আইসিইউ কিন্তু আসলে বুক হয়ে আছে, তবে অক্সিজেনের সংকট নেই এটা তারা বলছে। এবং আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু এই অক্সিজেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের সরকারি হসপিটালগুলোতে অক্সিজেন নিরবিচ্ছিন্ন রাখতে 1000 টন, ডেইলি 1000 টনের মতো অক্সিজেন প্রয়োজন। এবং এই 1000 টন অক্সিজেনই কিন্তু একটি কোম্পানি, বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ অক্সিজেন লিমিটেড, তারা সরবরাহ করে থাকে। তো তারাই কিন্তু 90% অক্সিজেন সরবরাহ করে থাকে। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা আমাদের যেটি বলেছে এখন পর্যন্ত তারা কোনো রকম চ্যালেঞ্জ অনুভব করছে না। তারা যে পরিমাণ অক্সিজেন দিচ্ছে, প্রতিদিন তারা এসে অক্সিজেন দিচ্ছে। তবে তারা একটি জিনিস আমাদের কাছে বলেছে যে আগে যেখানে সপ্তাহে 3 দিন হয়তো এই হসপিটালগুলোতে আসতে হতো তাদের অক্সিজেনের সিলিন্ডার ফিল আপ করার জন্য, সেখানে কিন্তু এখন তাদের সপ্তাহে 4 থেকে 5 দিন, কোনো হসপিটালে প্রতিদিন তাদের আসতে হচ্ছে। আমরা আসলে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে অবস্থা যদি এরকম চলতে থাকে অক্সিজেনের উৎপাদন বাড়ানোর কোনো চিন্তাভাবনা তাদের আছে কিনা। তারা বলেছে যে না, এখন পর্যন্ত আমাদের সে ধরনের কোনো চিন্তাভাবনা নেই এবং তারা কোনো চ্যালেঞ্জও অনুভব করছে না। তো ওই জায়গা থেকে হসপিটাল ডক্টর আমাদের যেটি বলছেন যে অক্সিজেন নিয়ে আসলে ভাবার কিছু নেই, আমাদের ভাবতে হবে যে সংক্রমণ কিভাবে কমানো যায়। এবং যে চলমান লকডাউনটি চলছে তারা বারবার জোর দিচ্ছেন এই সর্বাত্মক লকডাউন এবং এই কঠোর লকডাউনটি আরও কিছুদিন বাড়ানোর জন্য, কারণ এখন যে রোগীগুলো তাদের হসপিটালে আসছে এগুলো সবই কোভিডের আগে এই যে চলমান লকডাউন চলছে তার আগের রোগী। সো সবচেয়ে বড় কথা হচ্ছে সংক্রমণ বাড়াতে হবে, সেটা ডাক্তাররাও বলছে, সবাই বলছে। তো সংক্রমণ বাড়ানোর জন্য এই লকডাউন কোরবানির ঈদ পর্যন্ত চলমান থাকবে, এটা আশা করছে সবাই। রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর। করোনা পরিস্থিতি ও সংক্রমণ রোধে লকডাউনের খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রতিদিন যেভাবে করোনায় সংক্রমণের হার বাড়ছে, তো এই বাড়তি রোগীর চাপ সামাল দেওয়ার জন্য হাসপাতালগুলো প্রস্তুত আছে কিনা এবং হাসপাতালে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক আছে কিনা? অক্সিজেন সরবরাহর বিষয় বলার আগে আমরা এর আগের খবরে যেটি বলছিলাম যে চট্টগ্রামের বড় মহাসড়কগুলোতে জনসাধারণের চলাচল কিন্তু বেশ সীমিত, কিন্তু গলিগুলোতে আমরা দেখছি যে আসলে এই লকডাউনের খুব বেশি প্রভাব সময় গড়ানোর সাথে সাথে আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমার পেছনে আমরা একটি লালখানবাজার এলাকায় একটি গলির মুখেই আছি এবং এখানে আমার পেছনে স্বভাবত আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই আছেন যারা এখানে লকডাউন কেমন চলছে সেটি দেখার জন্য বেরিয়েছেন। দোকানপাট খোলা আছে, চায়ের দোকান খোলা আছে এবং অনেকে আসলে এই যে স্বাস্থ্যবিধি, বিশেষ করে মাস্ক ব্যবহার করার বিষয়টি কারো খুব ধরনের মাথায় নেই আসলে এই মুহূর্তে। এবং এই সমস্ত গলিগুলোতে কিন্তু পুলিশ বা জেলা প্রশাসনের যেহেতু এখনো কোনো ধরনের অভিযান নেই, সেহেতু তারা একেবারে নিশ্চিন্ত মনেই আসলে এই সমস্ত জায়গায় সাধারণ মানুষ, অনেক উৎসুক মানুষ, তারা ঘোরাফেরা করছেন, কোনো ধরনের মাস্ক ব্যবহার করছেন না। আর চট্টগ্রামের যদি সার্বিক চিকিৎসার ব্যবস্থার কথা বলি তাহলে কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি এই দফায় খুব বেশি সংকট এই মুহূর্তে তৈরি হয়নি এখনো। কারণ চট্টগ্রামের আমরা সিভিল সার্জনের সাথে গতকালকেও এই বিষয়ে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তাদের যে সরকারি হাসপাতালগুলোতে যে কোভিড যে অংশগুলো রয়েছে বা ইউনিটগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো রোগীর চাপ তারা সামলে নেবার মতোই, এবং বিশেষ করে আইসিইউগুলোতেও কিন্তু এখনো খুব বেশি রোগীর চাপ আছে সেটি বলা যাবে না। তবে তারা যেটি আশঙ্কা করছেন, অনেকেই আছেন যারা করোনা উপসর্গ নিয়ে ঘরে চিকিৎসা নিচ্ছেন, তারা পরীক্ষা করাচ্ছেন না এবং এর ফলে যেটি হচ্ছে যে অনেকেই এই সমস্ত মানুষ যারা পরীক্ষা করাচ্ছেন না কিন্তু করোনা আক্রান্ত, তাদের সংস্পর্শে এসে নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন এবং এটি তাদের এখন চিন্তার বিষয়। কারণ শুরুতেই লকডাউনের কথা জানাচ্ছিলেন, চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? আমরা ছবিতে যেমনটি দেখতে পাচ্ছি যে আপনার পিছনে মানুষের বেশ জটলা রয়েছে। সেটি বলছিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চট্টগ্রামের প্রধান দুটি যে প্রবেশদ্বার আছে, চট্টগ্রামের সিটি গেট এবং চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকা, সেখানে সেনাবাহিনীর চেকপোস্ট আছে। এছাড়া চট্টগ্রাম নগরীর সবগুলো বড় মোড়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চেক করা হচ্ছে। কিন্তু এই যে আমরা এখন যে জায়গাটিতে আছি, এই সমস্ত গলি উপগলিগুলোতে কিন্তু কারো কোনো ধরনের
ওই অর্থে অভিযান বা এরকম কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এর ফলে যেটি হচ্ছে যে এই সমস্ত সাধারণ মানুষ প্রধান সড়কগুলোকে বাদ দিয়ে তারা কি করছে, এই সমস্ত গলি উপগুলোতে আড্ডা দিচ্ছে, কোনো ধরনের স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না। এবং এইসব আমরা দেখেছি যে গলি উপগুলোতে কিন্তু যে সমস্ত দোকানপাট খোলা রাখার কথা না, বিশেষ করে খাবারের দোকান, চায়ের দোকান, সেগুলো কিন্তু খুব দেদারসে চলছে। চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতি এবং লকডাউনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। এবার টাঙ্গাইলের করোনা পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, প্রতিদিনই নতুন করে যে সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে, এর কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন? হাসপাতালের রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে কিনা, সেখানে কোনো সংকট রয়েছে কিনা, পাশাপাশি টাঙ্গাইলের সার্বিক লকডাউন চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ কোভিডের জন্য যে ইউনিটটি চালু করা হয়েছে সেই ইউনিটটা আমি যদি দর্শকদেরকে দেখাই, এখানে 50 শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করা হয়েছে শুধুমাত্র কোভিড রোগীদের জন্য। কিন্তু কোভিডের আক্রান্ত এই পরিমাণ জেলায় বেড়েছে যে এর বাইরেও টাঙ্গাইল সদর হাসপাতালের ভিতরে যে মেডিসিন বিভাগ রয়েছে এবং গাইনি বিভাগ রয়েছে, সে দুইটি ওয়ার্ডকেও কিন্তু এখন করোনা রোগী এবং উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু সেখানে রাখা হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 116 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে এবং রোগীর সংখ্যাও 115 থেকে 16 বা 20-এর মাঝে ওঠানামা করছে। অর্থাৎ হাসপাতালে যে পরিমাণ বেড রয়েছে তার চাইতে অনেক বেশি সংখ্যক রোগী কিন্তু ভর্তি হচ্ছে, যে কারণে কিন্তু বেডের সংখ্যা বাড়াতে হচ্ছে। এর বাইরে যেটা বলবো যে এই রোগের চিকিৎসার জন্য যেটা দরকার অর্থাৎ হাই ফ্লো অক্সিজেনটা, সেটার ব্যবস্থা কিন্তু এই হাসপাতালে রয়েছে এবং অক্সিজেনের যে সংকটটা সেটা কিন্তু নেই। তবে চিকিৎসক এবং সেবিকা অন্যান্য যে ফ্যাসিলিটিস দরকার সেগুলো কিন্তু পূর্ণাঙ্গ নেই, কারণ 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে যে পরিমাণ লোকবল রয়েছে সেই লোকবল কিন্তু যথাযথ নেই। 57 জন ডাক্তারের বিপরীতে কিন্তু 34 জন বা 37 জন ডাক্তার কিন্তু এখানে কর্মরত আছে। এর বাইরে যে বিষয়টা হচ্ছে যে এখানে একটি মেডিকেল কলেজ রয়েছে, সেখানকার বেশ কিছু ডাক্তার প্রেষণে এখন এই দায়িত্বগুলি পালন করছে। তো এই বিষয়ে কথা বলেছে টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মাহমুদ শাহাবুদ্দিনের সাথে। তিনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত টাঙ্গাইলের যে চিকিৎসা ব্যবস্থা সেটা এখনো দেওয়া সম্ভব হচ্ছে, যদিও প্রতিদিনই কিন্তু রোগী মারা যাচ্ছে। আজকেও কিন্তু 11 জন মারা গিয়েছে, সেখানে 4 জন করোনা আক্রান্ত হয়ে এবং 7 জন কিন্তু উপসর্গ নিয়ে মারা গেছে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু করোনা পরীক্ষা করতে চাচ্ছে না, সেখান থেকে কিন্তু সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আর লকডাউনের ক্ষেত্রে টাঙ্গাইলের পুলিশ প্রশাসন এবং মাঠ প্রশাসন কাজ করছে, সেই সাথে সেনাবাহিনীও লকডাউন বাস্তবায়ন করতে কাজ করছে। তার প্রভাব কিন্তু গ্রাম অঞ্চলে খুব বেশি পড়ছে না। এই হচ্ছে টাঙ্গাইলের লকডাউন ও করোনার সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে করোনা এবং লকডাউনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। এদিকে কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর সড়কে কিছুটা বেড়েছে যান ও মানুষের চলাচল। গণপরিবহন বন্ধ থাকায় কর্মজীবী মানুষেরা পড়েন ভোগান্তিতে। সড়কে আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশনা না মানলেই ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। করোনা সংক্রমণ রোধে চতুর্থ দিনের লকডাউন চলছে। মাস্ক ছাড়াই চলতে দেখা গেছে অনেককে। গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েন অনেক অফিসগামী। সোনাগাঁও হলে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট টয় করবো নাকি? আমার গাড়ির লাইসেন্স আছে, আছে, সবকিছু আছে। আমার বন্ধুর গাড়ি নিয়েছি, লাইসেন্সের জন্য 4000 টাকা স্যার দিছে, মামলা দিছে। আসাতে অনেক কষ্ট হয়। এই যে বড় রাস্তা আছে, বড় রাস্তা দিয়ে কোনো গাড়ি পাওয়া যায় না এবং আসা দিয়ে ছোট রাস্তা দিয়ে আসতে হয়, ছোট ছোট অটো করে আসতে হয়। রাজধানীর উত্তরা, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ি সহ বিভিন্ন সড়কে যান ও মানুষের চলাচল বেড়েছে কিছুটা। রোববার হওয়ার কারণে অনেকগুলো সরকারি সেবা প্রতিষ্ঠান, জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা, যার কারণে রাস্তায় গাড়ির চাপও অন্য দিনের তুলনায় একটু বেশি। বাট আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের চেকের আওতায় নিয়ে আসছি। এদিকে প্রধান সড়কগুলোতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থান নিয়েছেন তারা। প্রশাসন বলছে বড় শিল্প প্রতিষ্ঠান নাম ব্যবহার করে একাধিক গাড়ি নেমেছে রাস্তায়। প্রাণ গ্রুপে অনেকগুলো সিস্টার কাউন্সিল প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু তারা অনেক সময় চেষ্টা করছে যে ওই একই জরুরি খাদ্যপণ্য কিংবা মাস্কের নাম ব্যবহার করে ঘোরার জন্য, সেগুলো আমরা তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসছি। চলাচলের প্রেশার অনেক বেড়েছে, চাপ বেড়েছে। ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিদেশগামী যাত্রী আছেন, গার্মেন্টসের সাথে জড়িত মানুষজন আছেন। অযথা বের হচ্ছেন এরকম খুবই কম, যেহেতু অর্থনীতির চাকা ঘোরানোর স্বার্থে যারা অফিস করা দরকার এই সংখ্যাটা বেশি। এদিকে লকডাউনের বিভিন্ন পাড়া মহল্লায় যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবারে রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে আরও জানাতে কল্যাণপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই কল্যাণপুরের এখানে মোট কতটি পুলিশের চেকপোস্ট রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে কঠোর লকডাউন মোকাবিলা করছেন, তারা কি কি দায়িত্ব পালন করছেন সেখানে? দেখুন, ঢাকার প্রবেশমুখ থেকে শুরু করে ঢাকার ভেতরে বলা চলে প্রতিটি এলাকা, প্রতিটি মোড়, প্রতিটি পয়েন্টেই পুলিশের চেকপোস্ট রয়েছে। তবে এই চেকপোস্টে যে পুলিশের কড়াকড়ি সেটি সকালের দিকে যেমন দেখা যায়, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আজকে কিছুটা শিথিল দেখতে পাচ্ছি। এখন আপনি কল্যাণপুরের যে চেকপোস্ট এখন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে পুলিশের যে তল্লাশি সেটি নেই, যদিও এখানে সকালে পুলিশের যে তল্লাশি সেটি ছিল। শুধু এই এলাকা নয়, অন্য এলাকাতে যে চিত্র দেখেছি যে দুপুরের দিকে কিছুটা শিথিলতা দেখা যায় চেকপোস্টে, তবে সকালে সেই শিথিলতা কিন্তু থাকে না। সকালে অনেক কঠোরভাবেই তল্লাশি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা সকালে যদি গাবতলীর চিত্র বলি, সেখানে দেখেছি যে দীর্ঘ সারি বেঁধে গেছে, অর্থাৎ যারা ঢাকার ভেতরে প্রবেশ করছেন, যে কোনো কাজে প্রবেশ করছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাগজপত্র দেখা হচ্ছে, আইডি কার্ড চেক করা হচ্ছে যদি কেউ বলে থাকে যে অফিসে জরুরি সেবার অফিসে চাকরি করে, এবং গাড়ির কাগজপত্র সব ঠিক আছে কিনা এটিও তল্লাশি করা হচ্ছে, এবং সব কিছু দেখার পরেই কিন্তু ঢাকার ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখন ঢাকার ভেতরে প্রবেশ করার পরেও আরও বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন মোড়ে কিন্তু শুধু যে পুলিশের চেকপোস্ট বা তল্লাশি সেখানে নয়, এখানে র্যাবের তল্লাশি আছে, সেনাবাহিনীর চেকপোস্ট আছে, বিজিবির চেকপোস্ট আছে। প্রতিটি জায়গায় তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে। অর্থাৎ এই লকডাউনের মধ্যে যদিও আজকে চতুর্থ দিন যান চলাচল বেড়েছে, মানুষের চলাচলও কিছুটা বেড়েছে, তবে অন্যান্য বারের যে লকডাউন বা সাধারণ ছুটির সময় যে নির্দেশনা থাকে, যা বিধিনিষেধ থাকে, সেগুলি আমরা দেখে থাকি যে শুরুর দিকে কঠোরভাবে থাকলেও 2-1 দিন বা 2-3 দিনের মধ্যে সেটি অনেক শিথিল হয়ে আসে, কিন্তু সেই চিত্র কিন্তু এবার আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখন পর্যন্ত বলা চলে কঠোরভাবেই বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কাজ করছেন, এখানে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা, সে বিষয়েও কিন্তু তারা মানুষকে সচেতন করছেন। এর পাশাপাশি এই লকডাউন অমান্য যারা করছেন তাদের জরিমানা কিন্তু অনেক বেশি বলা চলে, কারণ স্বাভাবিক সময়ে যে আইন ভঙ্গ বা যে নিয়ম ভঙ্গের কারণে 2 থেকে 3 হাজার টাকা জরিমানা হতো, সেখানে কিন্তু সর্বোচ্চ জরিমানাটাই করা হচ্ছে। এর পাশাপাশি আজকে র্যাবের একটি সংবাদ সম্মেলন ছিল, সেখানে আমরা দেখেছি র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে এই লকডাউনে অনেক পণ্যবাহী যানবাহনে মাদক পাচার করা হচ্ছে, সেই মাদক পাচার বন্ধেও তারা কাজ করছেন। র্যাব জানিয়েছে এর মধ্যে গতকালকে তারা একটি পণ্যবাহী ট্রাক থেকে চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। অর্থাৎ র্যাব আজকে থেকে যে পণ্যবাহী যেসব যানবাহন রয়েছে সেগুলিও তল্লাশির জন্য নতুন করে পদক্ষেপ নিয়েছে। কঠোর লকডাউনের চতুর্থ দিনের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। করোনা সংক্রমণ রোধে সারা দেশে কঠোর লকডাউনের চতুর্থ দিনেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের সকাল থেকে বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী। যদিও প্রধান সড়কগুলোতে মানুষের আনাগোনা কম থাকলেও অলিতে গলিতে চলাচল বেড়েছে। এছাড়া রাজশাহী, সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবহন চালক ও যাত্রীদের। এছাড়া মহানগর সহ বিভিন্ন উপজেলায় লকডাউন কার্যকরে টহল রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। আর স্বাস্থ্যবিধি মেনে চলেছে সব জরুরি সেবা সহ শিল্প কারখানা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলছে তৈরি পোশাক কারখানা, তবে রিকশা এবং পায়ে হেঁটে কারখানায় আসছেন অধিকাংশ পোশাক শ্রমিকরা। শ্রমিকরা বলছেন রাস্তায় গণপরিবহন না থাকায় কারখানায় আসতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তায় পর্যাপ্ত রিকশা বা অটোরিকশাও পাচ্ছেন না তারা। কারখানায় আসতে খরচ ও সময় বেশি লাগছে বলেও জানান শ্রমিকরা। তাদের বেশিরভাগই মাস্ক পরলেও মাস্ক ছাড়াও কারখানায় আসতে দেখা যায় অনেককে। পোশাক কারখানায় মালিকরা জানান যারা দূরে থাকেন তাদের কারখানার আশেপাশে কিংবা কারখানার ভেতরে থাকার ব্যবস্থা করা হবে। তবে বেশিরভাগ শ্রমিক ও কর্মকর্তা কর্মচারী কারখানার আশেপাশেই অবস্থান করছে বলেও জানান পোশাক মালিক। এবারে লকডাউনে কারখানার পরিস্থিতি নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সরকার গৃহীত যে সকল নির্দেশনা দেওয়া হয়েছিল কলকারখানায় সেগুলো কি সঠিকভাবে মানা হচ্ছে কিনা? এছাড়াও কর্মীরা বিভিন্ন অভিযোগ করেছেন যে তারা গণপরিবহন তো নেই, তারা অন্য কোনো পরিবহনও পাচ্ছেন না, আসতে অনেক সময় লাগছে। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
যে স্বাস্থ্যবিধিগত আপনি যেটি বলছেন সেটি মূলত আসলে এর আগেও বলেছি আমি যে মূলত চেষ্টা করা হচ্ছে সেটা মানার, এবং সেটা ভেতরে এবং বাহিরে আমরা বাহিরে যতটুকু দেখেছি যে শ্রমিকরা কিন্তু মাস্ক পরেই কারখানায় প্রবেশ করছে। আর কারখানার ভেতরে আসলে যেটি স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে, কারখানার মালিকের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মূলত চেষ্টা করছে যে ভিতরের মধ্যেও কিছুটা দূরত্ব বজায় রাখায়। কারণ হচ্ছে পোশাক মালিকরা বলছেন যে তারা মূলত এখন 100% না, কিছু কিছু ফ্যাক্টরিতে 70 কিংবা 80% শ্রমিকদের তারা আসলে উৎপাদন চালিয়ে যাচ্ছেন কেউ কেউ। সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন যে দূরত্ব সেখানেও বজায় রাখার, এবং এর পাশাপাশি যে হাত ধোয়া কিংবা স্যানিটাইজারের ব্যবস্থা সেগুলো তারা করেছে। অন্যদিকে এখন শ্রমিকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা আসলে মূলত অধিকাংশ শ্রমিক যদিও ফ্যাক্টরির আশেপাশে অবস্থান করে, কিন্তু তারপরে কিন্তু তাদের আসলে দেখা যাচ্ছে যে রিক্সা কিংবা অটোরিকশার সহায়তা নিতে হয় কাউকে, এবং এখন বর্তমানে তারা আসলে পর্যাপ্ত পরিমাণে সেই রিক্সা এবং অটোরিকশা পাচ্ছে না, এবং যেটুকু পাচ্ছে সেগুলো অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। আবার অনেকে আছেন যারা কিছুটা দূরত্বে অবস্থান করেন কারখানা থেকে, তাদের মূলত সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে ফ্যাক্টরিতে আসার জন্য। এদিকে পোশাক মালিকরা যেটি বলছেন, তারা মূলত কারখানার আশেপাশে যারা অবস্থান করছেন তাদেরকে দিয়েই মূলত কারখানা পরিচালনা করার চেষ্টা করছেন, এবং তারা যেটি বলছেন যে যারা বেশি দূরে থাকে তাদেরকে না আসলেও চলবে, কিংবা মিড লেভেলের কর্মকর্তা যারা আছেন তাদেরকেও দূরে যারা থাকে তাদেরকে আশেপাশে থাকার কথা বলা হয়েছে, কিংবা কারখানার ভিতরেও অনেকেই অবস্থান করতে বলা হয়েছে। লকডাউনে শিল্প কারখানার পরিস্থিতির বিষয়ে নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কাজে না গিয়ে বেতন নেয়ার অভিযুক্ত অন্তত 40 পরিচ্ছন্নতা কর্মী। এতে ডিএনসিসির মাসে লোকসান হচ্ছে 1.5 কোটি আর বছরে 18 কোটি টাকা। অনুসন্ধানে জানা গেছে পরিচ্ছন্নতা পরিদর্শক এবং স্ক্যানভেঞ্জার্স নেতাদের যোগসাজশে চলছে এই নৈরাজ্য। এখন হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতির কথা ভাবছেন মেয়র। ঢাকা উত্তর সিটির 10 নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী শাহনাজ বেগম সম্প্রতি গাবতলীতে গাড়ি চাপায় আহত হলেও আসতে হয়েছে কাজে, নইলে বেতন পাবেন না। আসে না সবাই কি আর এক, বুঝেন না, ছুটি কাটায়, বেতন নাই। হ্যাঁ, বেতন নাই। আর আমরা তো মনে করি যে এইটাই আমাদের রিজিক, আমরা এটা চোরামি করলে তো হবে না। তবে পরিচ্ছন্নতা কর্মীদের উপর অনুসন্ধান চালিয়ে দেখা গেছে ঘরে বসেই বেতন নিচ্ছেন অনেকে। গাবতলীর কলোনিতে 25 জুন সকালে দেখা গেল 9 নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী নীলুফা রান্নার কাজে ব্যস্ত। তার স্বামী স্ক্যাভেঞ্জার্স ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম ঘুমাচ্ছেন। ঘুমাচ্ছে যেহেতু থাক, সমস্যা নাই। সাধারণ পরিচ্ছন্নতা কর্মীরা থাকেন 10 ফুট বাই 12 ফুট ঘরে, সেখানে তারা আছেন পাকা ভবনে। 13 নম্বর ওয়ার্ডের মারফতের ঘুম ভাঙে এনজিও কর্মীর ডাকে। আর পরিচ্ছন্নতা কর্মীদের নেতা জামালের ভাই ফুপুসহ পুরো পরিবারের কেউই কাজে যাননি। পুরো কলোনির চিত্রই এমন। আম্মা আব্বা আমরা এখানেই থাকি, সবাই আমরা এখানে আছি, আমরা কালকে গেছে বেড়াইতে গেছে। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। হাজারীবাগে আলিশান ফ্ল্যাট, পরিবারের 5 জন পরিচ্ছন্নতা কর্মী হলেও কাজে যান না কেউই। আপনি এই বাসায় কাজ করেন? এটা তো ইসমাইল ভাইদের ফ্ল্যাট নাকি? ইসমাইল ভাইদের ফ্ল্যাট। কে কে থাকে এখানে? আর বউ থাকে, আর গোলার বউ থাকে, গোলা থাকে, হাই থাকে। হাজিরা খাতায় নাম আছে কিনা জানতে 9 নম্বর ওয়ার্ডে গিয়ে জানা গেল এখানকার পরিদর্শক খালেক হাজিরা নেন মাস শেষে। যাদের পাওয়া গেছে বাড়িতে, তার ভাষ্য তারাও এসেছেন কাজে। নীলুফার কাজে আসছিল? হ্যাঁ, নীলুফার আসছিল। কালকে আসছিল? হ্যাঁ, গতকাল আসছিল, আজকে আসছিল। তালিকা তো আর এখন না, এটা মাসের শেষে আমরা একটা এভারেজ করি, যারা অ্যাবসেন্ট করে না ওদের একটা আছে। ঢাকা উত্তরে পরিচ্ছন্নতা কর্মী 2742 জন, দিনে বেতন 575 টাকা। তবে 1000-এর বেশি কর্মীর বিরুদ্ধে আছে ঘরে বসে বেতন নেয়ার অভিযোগ। এতে সিটি কর্পোরেশনের মাসে লোকসান 1.5 কোটি আর বছরে 18 কোটি টাকার বেশি। সিটি কর্পোরেশনের যারা সেন্ট্রালি কনজারভেশন ডিপার্টমেন্ট, তাদের উপরে দায়টা বর্তায়, কারণ তাদের সুপারভিশন নাই। তো সুতরাং এটা খুব গুরুতর অভিযোগ, এটা দেখা উচিত, এবং এটা আরো অনেক ক্ষেত্রে হতে পারে। অনুপস্থিত থাকার বিষয়টি নজরে এসেছে উত্তর ঢাকার মেয়রেরও। সনাতনী পদ্ধতি থেকে আমাকে আধুনিক পদ্ধতি, আমাদের ডিজিটালাইজ পদ্ধতি কিন্তু কাজটা করতে হবে।
এবং আজকেই আমি অর্ডার দিলাম আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে 54টা ওয়ার্ড এবং 18টা মহিলা কাউন্সিলর 72টা এই পজ মেশিন যেন প্রত্যেকটা ওয়ার্ডের জন্য লাগানো হয়। অভিযোগ রয়েছে যারা কাজে না এসে বেতন নেন তাদের বেতনের একটি বড় অংশই যায় পরিচ্ছন্নতা পরিদর্শক এবং ইউনিয়ন নেতাদের পকেটে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। আজ থেকে শুরু হলো ডিজিটাল পশুর হাট। অনলাইনে 1 লাখ গরু বিক্রি হবে আশা ঢাকা উত্তরের মেয়র আতিকুলের। দরপত্র প্রক্রিয়ার আগেই মানিকগঞ্জ পৌরসভার প্রকল্পের কাজ শুরু। মেয়র ও মূল্যায়ন কমিটির বিরুদ্ধে 3.25 কোটি টাকার অনিয়মের অভিযোগ। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। ভারী বর্ষণে অনেক রাস্তায় জমে গেছে পানি। বৃষ্টির মধ্যে ছাতা কিংবা পলিথিন কাগজে মাথা মুড়িয়ে বাইসাইকেল ও রিকশা নিয়ে বের হতে দেখা গেছে অনেককে। ভারী বৃষ্টিপাতে হাঁটুপানি জমেছে মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট ও নিউ মার্কেট সহ রাজধানীর বেশ কিছু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা। এছাড়া মেঘে আচ্ছন্ন রাজধানীতে কোনো প্রাইভেট কারকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। আবহাওয়া অফিস জানায় রাজধানী ঢাকা সহ সারা দেশে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে। তবে কোথাও কোথাও আকাশে রোদের দেখা মিলতে পারে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল 7টা পর্যন্ত ঢাকায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুড়িগ্রামের তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে তিস্তার পানি বিপদসীমা 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে 30টি চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্রের নুনখাওয়া ও চিলমারি 2টি পয়েন্টে পানি বাড়ায় বেশ কয়েকটি চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের 25 পয়েন্টে ভাঙন বেড়েছে। গত 3 দিনে 2 শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। ভারতের বরাক ও চেরাপুঞ্জিতে বৃষ্টি অব্যাহত থাকায় সুরমা নদীর পানি 27 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও নকলা উপজেলার পানি কমতে শুরু করেছে। পানি উঠছে, হাঁস মুরগি সম্পূর্ণ ভাসে গিয়েছে, মানে কয়টা ধরি বাঁধতেছি। পানি বাড়লে আরো মানে করুণ অবস্থা হইতে পারে, তার কারণ স্রোতটা আর কি বেশি হয়ে যায়, তার রাত দৌড়িনে এখানে ধাওয়া দিয়ে ভাঙা ইয়ে আসে। এ বিষয়ে আরও জানাতে এবার সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, জেলার কোন কোন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে আর এ বিষয়ে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিয়েছে? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমানের সাথে। তিনি আমাকে তেমনটা জানিয়েছেন যে গতকালকে থেকে এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। যদিও বৃষ্টিপাত হচ্ছে না, তারপরেও কিন্তু সুনামগঞ্জের যে সুরমা নদী এবং জাদুকাটা নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসেবে তিনি আমাকে যেমনটা বলেছেন যে আপনি জানেন সুনামগঞ্জ একেবারে মেঘালয় পার্শ্ববর্তী একটি জেলা। তো মেঘালয়, চেরাপুঞ্জি এবং বরাক অববাহিকায় কিন্তু অস্বাভাবিক আকারে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তো এখনো সুরমা নদীর পানি বিপদসীমার নিচেই আছে, তারপরে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃষ্টিপাত যদি ভারতের মেঘালয় এবং বরাকে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে এবং বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আর আমি কথা বলেছিলাম সিলেট আবহাওয়াবিদ আবু মোহাম্মদ সাইদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 8 জুলাই পর্যন্ত সুনামগঞ্জে বৃষ্টিপাত থাকতে পারে। যদিও আজকে কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু কালকে থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। আর ইতিমধ্যে আমরা দেখেছি সুনামগঞ্জ থেকে তাহিরপুর পর্যন্ত যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু একেবারে এখন বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে। এই সড়কে পাহাড়ি ঢল এসেছিল, ঢলের ফলে এই সড়কে যান চলাচল করতে পারছে না। তো এছাড়াও সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার কথা যদি বলি, সুনামগঞ্জের যে সীমান্তবর্তী দুয়ারাবাজার উপজেলা বেশ কয়েকটি গ্রাম এখন পানিবন্দী অবস্থায় আছে। তো সার্বিকভাবে বলা যায় জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে এই বন্যার আক্রান্তদের জন্য তারা কিন্তু ব্যাপক একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। আজ থেকে শুরু হলো ডিজিটাল পশুর হাট। বেচা বিক্রি হবে অনলাইনে। এবছর অনলাইনে 1 লাখ গরু বিক্রির আশা করছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
আর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশে কোরবানির উপযোগী পশু রয়েছে 1,19,00,000। আসন্ন কোরবানির জন্য আমাদের প্রায় 1,19,00,000 গবাদি পশু প্রস্তুত আছে। গত 2টি কোরবানির ঈদে আমরা দেশের বাইরের থেকে কোনো পশু আসতে দেইনি, তাতে কিন্তু আমাদের কোনো পশুর অভাব হয়নি। এবছরে আমাদের পর্যাপ্ত রয়েছে। বর্ডারে আমরা আজকেও আমার সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, আমরা যোগাযোগ করছি যে চোরাই পথে বা অন্য কোনো পথে যাতে একটা পশুও দেশের ভিতর প্রবেশ করতে না পারে। এসক্রো পদ্ধতি হচ্ছে আপনি গরুটা কিনবেন, আপনার টাকাটা যে ক্রেতা সে কিন্তু পাবে না, এটা বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে পাবে। আপনি যখন কনফার্ম করবেন যে আপনি গরুটা পেয়ে গেছেন এবং গরুটা ঠিক আছে, তারপরে কিন্তু টাকাটা রিলিজ করবে। এই এসক্রো পদ্ধতিটা আমরা নতুন এই প্ল্যাটফর্মে, এটা আমার জন্য কাজে লাগবে অত্যন্ত ভাবে। এগিয়ে আসছে কোরবানির ঈদ, কিন্তু এখনো বসেনি হাট, দেখা মিলছে না ব্যাপারীদেরও। তাই পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে খামারিদের মধ্যে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনে কোরবানির জন্য মোটা তাজা করা হয় বরিশালের এই খামারে। এজন্য খামারটিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। গত বছর ঈদের 1 মাস আগে খামারের সব গরু বিক্রি হয়ে গেলেও এবার এখন পর্যন্ত বিক্রি হয়নি একটিও। এখানে প্রায় 200 গরু আছে। এখন যদি আমরা পুরা গরুটাকে যদি আমরা সেল না করতে পারি, যদি 20টা গরু থেকে যায়, তাহলে আমার পুরো বছরের কোনো লাভের অংশ আমাদের থাকবে না। এবারে বরিশালে কোরবানি উপযুক্ত পশু রয়েছে 80,000। করোনা পরিস্থিতির কারণে পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা। যদিও লকডাউন এবং একটা সমস্যা বা ভীতি কাজ করে খামারিদের মাঝে, ক্রেতাদের মাঝে, তবুও আমাদের মাননীয় সরকার, মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয় নির্দেশনা দিয়েছেন যে লকডাউনের মধ্যেও গবাদি পশুর অবাধ চলাফেরা করার ব্যবস্থা তারা নেবেন এবং যেখানে পথে ঘাটে কোনো চাঁদাবাজি বা হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করবেন। ঈদ সামনে রেখে রাজবাড়িতে এবার 33,000-এর বেশি পশু মোটা তাজা করা হয়েছে, কিন্তু এখনও পশুর হাট না বসায় দুশ্চিন্তা বাড়ছে খামারিদের। গেলবারও 20-40টি গরু ছিল, হাট বাজারের জন্য কোনো করোনার কারণে কোনো বিক্রি করতে পারেনি, এবারও দই দশা। গত বছর আমরা খুব যে টাকা ইনভেস্ট করেছিলাম এই খামারের পিছনে, সেটা আমাদের একেবারে অর্ধেকই ছিল, একেবারেই আমরা সঠিক বাজার মূল্য পাইনি। সেক্ষেত্রে এবারও যদি এই অবস্থা হয়, তাহলে এই খামার ব্যবস্থা আমাদের পরবর্তী চালিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর কথা জানাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কোভিডের কারণে আমাদের খামারিরা যে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে, এটি পোষায় নেওয়ার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আমরা জানি পরপর 2বার প্রণোদনা দেওয়া হয়েছে, নগদ ক্যাশ তাদের অ্যাপসের মধ্যে ঢুকে গেছে। কোরবানির ঈদ সামনে রেখে মেহেরপুরে এবার 28,000 খামারে 1,83,000 পশু পালন করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় এসব পশু। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানী মগবাজারে বিস্ফোরণ স্থল থেকে গ্যাস বের হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। 27 জুন সন্ধ্যা 7:30টায় মগবাজারে 3তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এই নিয়ে আরও জানাতে মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আমরা যেমনটি জেনেছি যে মগবাজারে বিস্ফোরণ স্থল থেকে গ্যাস বের হচ্ছে, ঘটনাস্থল থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। যে আজকে সকাল 10:30 নাগাদ মূলত এখানকার স্থানীয় যারা আছেন তারা ফায়ার সার্ভিসে খবর দেন এবং তারা তাদেরকে জানান যে বিষয়টি যে যেখানে বিস্ফোরণ হয়েছে, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই বিস্ফোরণ যে বিল্ডিংয়ে হয়েছে, বিল্ডিংয়ের ঠিক সামনের অংশে যেখানে এখনও নির্মাণ কাজ চলছে, মূলত সিটি কর্পোরেশনের খোঁড়াখুড়ির কাজ চলছিল, ঠিক সেই জায়গা থেকেই গ্যাসের গন্ধ পাচ্ছিল। এরপরেই মূলত ফায়ার সার্ভিসে খবর দেয় এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরে তিতাস কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিটও এখানে আসে এবং তারা মূলত এই জায়গাটিতে কোন মূলত গ্যাসের গন্ধ যেখান থেকে আসছে সেই জায়গাগুলো তারা পর্যবেক্ষণ করছেন। তবে বোম ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারাও এখানে এসেছিলেন। তারা যেটি ধারণা করছেন এখন পর্যন্ত, যে যেহেতু এখানে খোঁড়াখুড়ি চলতেছে, আমরা এর আগে কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই তিতাস গ্যাস কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছ থেকে, তারা আমাদেরকে যে বিষয়টি বলছেন, যেহেতু রাস্তায় খোঁড়াখুড়ির কাজ চলছে, ঠিক রাস্তার নিচে গ্যাস লাইন থাকতে পারে এবং সেখান থেকে খোঁড়াখুড়ি করার সময় আঘাতপ্রাপ্ত হয়ে গ্যাস লিকেজ হতে পারে, এটা তাদের ধারণা। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনও তাদের কার্যক্রম শুরু করতে পারেননি। আর এছাড়া তিতাস কর্তৃপক্ষ যারা আছে তারাও
তাদের অভিযান বা তারা এই বিষয়ে তদারকির যে কাজ সেটি শুরু করতে পারেনি। মূলত বোম ডিসপোজাল ইউনিট বা প্রশাসনের পক্ষ থেকে তারা তাদের অনুসন্ধান শেষেই তাদের কাছে তাদের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দিলে এরপরেই মূলত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের যারা এখানে এসেছেন তারা বিষয়টি নিয়ে তদারকি করবেন। এখন পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যেহেতু একটি গ্যাসের লাইন পাওয়া গিয়েছে যেটি নাকি দীর্ঘদিন ধরে বিকল ছিল, এমনটাই কিন্তু আমাদেরকে স্থানীয় যারা আছেন তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। যদিও গ্যাসের লাইন বিল্ডিংটিতে যেসব মূলত দোকান ছিল বা যেসব ব্যবস্থাপনা ছিল। সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোট 2600 কেজি হাড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশের পক্ষে ভারতের কলকাতার উপ হাই কমিশনের রাজনৈতিক প্রথম সচিব শামীমুল কাদের সীমান্তে জিরো লাইনে আমের চালানটি গ্রহণ করেন। ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চালানটি হস্তান্তর করবেন তিনি। রংপুর থেকে অ্যাগ্রো কেমিক্যাল এজেন্সির মাধ্যমে কাভার্ড ভ্যানে করে 260 কার্টনে এসব আম নোম্যান্সল্যান্ডে পৌঁছালে দুদেশের বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর উপহার হস্তান্তর করেন। এই উপহারের মাধ্যমে বাড়বে বন্ধু প্রতিম দুই রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে ইন্ডিয়ান কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যে উপহার দিয়েছে অবশ্যই দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আমরা মনে করি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের এটাও মোটামুটি এই ধরনের একটা স্মারক হিসেবে, শুভেচ্ছা স্মারক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই দেশীয় প্রজাতির হাড়িভাঙা আম পাঠানো হচ্ছে। দরপত্র যাচাই বাছাইয়ের আগের দোকানদার মেহেদি হাসান খোকন পরিচয় দেন কাস্টমস কর্মকর্তা হিসেবে। কাস্টমসের ইমেইলের সাথে মিল রেখে তৈরি করেছেন একটি আইডি। সেটা ব্যবহার করে প্রলোভন দেখান কাস্টমসের চাকরি, মালামাল দ্রুত খালাস ও স্বল্প মূল্যে নিলাম পাইয়ে দেয়ার। এভাবে 4 বছরে ঠকিয়েছেন শতাধিক ব্যক্তিকে, হাতিয়েছেন প্রায় কোটি টাকা। রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ঘুরছেন 3 জন। যাত্রাবাড়ি, সূত্রাপুর ও বংশাল থেকে এসেছেন তারা। তাদের কাছ থেকে খোকন ও রবিন 10 লাখ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। বিভিন্ন ইন্টারনেটের আইএসপি সম্পর্কিত যেসব প্রোডাক্টগুলো আছে এরকম, তারপর মোটরসাইকেল, এগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে মোটামুটি 7 লাখ টাকা নেওয়া হয়। যখন এই মাল দেওয়ার সময় আসে আর যখন চাকরির সময় আসে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের যখন জয়েনিং ডেট আসে, তখন সে বিভিন্ন ধরনের নানান ধরনের তাল বাহানা শুরু করে। তো এইভাবে করতে করতে অনেকদিন চলে গেছে, তখন বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়ে গেছি। এরপর তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ভাটারায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। গোয়েন্দারা বলছেন এরা ঢাকা কাস্টমস হাউসের ইমেইলের একটি ডিজিট পরিবর্তন করে তৈরি করেছে আইডি। কাস্টমসের চাকরির আবেদন ফর্ম, প্রশিক্ষণ নিবন্ধন ফর্ম, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, পুলিশ ভেরিফিকেশন, এমনকি নিয়োগপত্রেরও নকল বানিয়ে ওই ইমেইলে আদান প্রদান করত। এরপর মোবাইল ব্যাংকিংয়ে হাতিয়ে নিত টাকা। খাবারের ব্যবসার আড়ালে যে সে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন লোকজনকে ঠকাচ্ছে, আমরা তদন্তকালীন সময়ে আমরা এটা প্রমাণ পেয়েছি। সে আসলে প্রতারণা করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। গোয়েন্দারা জানাচ্ছে এদের প্রতারণার শিকার অন্তত শতাধিক ব্যক্তি। ঝামেলা মনে করে এতদিন কেউ মামলা করেননি। যারা ভিকটিম তারা যেন এই ধরনের ঘটনায় টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে সরাসরি সেই সংস্থাটির সাথে যোগাযোগ করা উচিত। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে কাস্টমসের সাথে সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠানের মালিকের পরিচিত খোকন ও রবিন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই কার্যক্রম করার সময় উনি এই যে এটি ব্যবহার করেছেন, সেজন্য আমরা চেষ্টা করতেছি যে এই সিএনএফ মালিক এর সাথে জড়িত আছে কিনা সেটা জেনে তাকে শাস্তি দেওয়ার। কাস্টমসে চাকরি সহ কোনো কাজেই কাউকে টাকা দিতে হয় না দাবি এই কর্মকর্তার। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিলিপাইনে 92 জন আরোহী নিয়ে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত 17 জন নিহতের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। রোববার C-130 বিমানটি দক্ষিণাঞ্চলের বার্গিতে বিধ্বস্ত হয়। দেশটির সেনাপ্রধান সিরিলিটো সবেজানা জানান, দুর্ঘটনার পরই উদ্ধার কাজ শুরু হয়। এরই মধ্যে 40 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি বলেন, বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় এই ঘটনা ঘটে। আরোহীরা সবাই সামরিক প্রশিক্ষণ শেষ করে সুলু প্রদেশে যাচ্ছিল।
সেখানে জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল। গত এক সপ্তাহে বিশ্বে ৩% বেড়েছে করোনায় সংক্রমণ। আফ্রিকা এবং ইউরোপে উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। গত 7 দিনে ইউরোপে 40% বেড়েছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর হার বেড়েছে 7 ভাগ। আফ্রিকা মহাদেশে সংক্রমণ বেড়েছে 21% আর 22% বেড়েছে প্রাণহানি। বিশ্বে করোনায় একদিনে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,79,000। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 39,87,000 আর সংক্রমণ 18,42,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 1,631 জনের প্রাণহানি ব্রাজিলে। দেশটিতে নতুন শনাক্ত 54,500। রাশিয়ায় একদিনে 697 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে সংক্রমণ শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। পারমাণবিক শক্তি বাড়ানোর লক্ষ্যে গোপনে ক্ষেপণাস্ত্র তৈরি করছে চীন, এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এই অভিযোগ করেন 2 মার্কিন গবেষক। তাদের দাবি, চীনের গানসু প্রদেশের মরুভূমির নিচে প্রায় 120টি ক্ষেপণাস্ত্র মজুতের বাংকার তৈরি করেছে চীন। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে এই খবর। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে গেল 30 জুন প্রকাশিত হয় দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুত বাড়াচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তির মহড়ায় টক্কর দিতেই এই সিদ্ধান্ত নেয় বেইজিং। এরপর থেকে চীনের পারমাণবিক শক্তি নিয়ে বাড়তি অনুসন্ধান ও গবেষণায় জোর দেয় যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় গবেষকদের হাতে এসেছে নতুন তথ্য। 2 মার্কিন গবেষকের দাবি, চীনের উত্তর পশ্চিমের গানসু প্রদেশের মরুভূমির নিচে কমপক্ষে 120টি ক্ষেপণাস্ত্র মজুত রাখার সিলো বা বাংকারের সন্ধান মিলেছে। স্যাটেলাইট থেকে পাঠানো ছবি বিশ্লেষণ করে এই দাবি জানায় তারা। বিশেষজ্ঞদের দাবি, দূরপাল্লার DF-41 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার জন্যই তৈরি হয়েছে এই বাংকারগুলো। মার্কিন সংস্থা মিসাইল থ্রেট প্রজেক্টের দাবি, চীন থেকে 30 মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র। বাংকারগুলো কয়েক মাসের মধ্যেই তৈরি হয়েছে বলে দাবি গবেষকদের, কারণ 4 মাস আগের স্যাটেলাইট ছবিতেও এসবের কোনো অস্তিত্ব ছিল না বলে জানান তারা। এদিকে দ্রুতগতিতে বাংকার তৈরির বিষয়টি ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং এর দিয়ে করা হুঁশিয়ারির সঙ্গে এর সংযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকায় নিজের সেরা ফর্মে লিওনেল মেসি তার দাপুটে খেলায় ইকুয়েডরকে 3-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একটি গোল করার পাশাপাশি বাকি 2 গোলে অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে টাইব্রেকারে উরুগুয়েকে 4-2 গোলে হারিয়ে শেষ চারে কলম্বিয়া। সেমিতে তাদের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। মারাদোনা পরবর্তী যুগে বড় শিরোপা না থাকলেও গৌরবগাথা রয়েছে আর্জেন্টিনার, যার কেন্দ্রে মেসি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও তার ব্যতিক্রম হলো না। ইকুয়েডরের বিপক্ষে মেসির শুরুটা ছিল হতাশার। 22 মিনিটে মেসির বাঁ পায়ের শট বাধা পায় গোলপোস্টে, তবে সে আক্ষেপ ম্যাচের বাকি সময় দারুণভাবে পুষিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। 40 মিনিটে মেসির অ্যাসিস্ট থেকেই আসে প্রথম গোল। এলেমটেনের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে লিড এনে দেন রদ্রিগো ডি পল। বিরতির পর বদলি হিসেবে নামেন ডি মারিয়া। এতে আরও ক্ষুরধার হয় আর্জেন্টিনার আক্রমণ। ইকুয়েডরের ডিফেন্সের ভুলে 84 মিনিটে আবারও আকাশী নীলদের গোল। মেসির অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেজ। ম্যাচের সবচেয়ে নান্দনিক অংশ তখনও বাকি। শেষ দিকে দারুণ এক ফ্রি কিকে গোল করে আর্জেন্টিনাকে বড় জয় এনে দেন মেসি। দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল ইকুয়েডর, কিন্তু গোলের দেখা পায়নি। মেসির নেতৃত্বে কোপা আমেরিকার শিরোপা যাত্রায় উজ্জ্বল আর্জেন্টিনা। ব্যক্তিগত অর্জন না, দলীয় অর্জনটাই বড়। যেমনটা খেলেছে তাতে পুরো দলটাকে অভিনন্দন জানাই। আমরা সবাই পরিবার থেকে দূরে, শিরোপাই আমাদের লক্ষ্য। সেমির লড়াই কঠিন হবে। কলম্বিয়ার অ্যাটাক দুর্দান্ত, খুব দ্রুত আক্রমণ করে ওরা। শেষ চারে আসার পথে উরুগুয়ের সঙ্গে দুর্দান্ত লড়েছে কলম্বিয়া। নির্ধারিত সময় ছিল গোলশূন্য। দারুণ কিছু সুযোগ তৈরির পরও স্কোর করতে পারেনি কোনো দল। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে কলম্বিয়ার জয়ের নায়ক গোলকিপার ডেভিড অস্পিনা। দুর্দান্ত 2 সেভে দলকে জেতান অস্পিনা। উরুগুয়ের একাধিক মিসের বিপরীতে স্পট কিকে 4 গোল কলম্বিয়ার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দীর্ঘ 25 বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। শেষ 8 লড়াইয়ে ইউক্রেনকে 4-0 গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। রোমের অলিম্পিকো স্টেডিয়ামে শুরু থেকে ইংলিশদের দাপট। মাত্র 4 মিনিটে স্টার্লিংয়ের দেয়া থ্রু বল থেকে গোল করেন হ্যারি কেইন। আক্রমণ করে প্রথমার্ধে আর ফল আনতে পারেনি ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে থ্রি লায়ন্স। বিরতির পরপরই গোল দেন হ্যারি ম্যাগুয়ার। এর 4 মিনিট পরেই জোড়াপূর্ণ করেন হ্যারি কেইন। এই দুটি গোলে আসে লুকশয়ের দুর্দান্ত ক্রস থেকে। 63 মিনিটে মেসন মাউন্টের কর্নার কিক থেকে ব্যবধান 4 গুণ করেন জর্ডান হেন্ডারসন। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।